আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজের ধারাবাহিক ক্লাস আমাদের পাঠশালায় তোমাদের স্বাগতম। আজকে আমি পড়াতে যাচ্ছি যথারীতি জীববিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় প্লান্ট ফিজিওলজি নিয়ে। প্লান্ট ফিজিওলজি নিয়ে এটি আমার পঞ্চম ক্লাস। এই অধ্যায়টি ভীষণ ইম্পর্ট্যান্ট আর ভীষণ ইন্টারেস্টিং আর অনেক বেশি বড়। এর জন্য আমাদের স্টেপ ওয়াইজ এটা পড়তে হচ্ছে। গত ক্লাসে আমরা কি পড়েছি সেই ধারাবাহিকতা আমরা এখন বজায় রাখবো। তোমরা এই রিঅ্যাকশনটি দেখো। এই রিঅ্যাকশনটিতে কি দেখা যাচ্ছে, এটা তোমাদের অনেক পরিচিত আর কমন একটি রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনটিতে দেখো, কার্বন ডাইঅক্সাইড, পানি, সূর্যের আলো, ক্লোরোফিল মিলে গ্লুকোজ উৎপন্ন করছে। হ্যাঁ, উপজাত দ্রব্য হিসেবে অক্সিজেন নির্গত হচ্ছে। এটা দিয়ে তোমরা বুঝে গেছো নিশ্চয় কি পড়া হচ্ছে। হ্যাঁ, বুঝতে পেরেছো। সালোক সংশ্লেষণ সম্পর্কে আমরা পড়ব। আসো জেনে নেই সালোক সংশ্লেষণের সংজ্ঞাটি কি। যে শরীরবৃত্তীয় প্রক্রিয়ায় সজীব উদ্ভিদ কোষস্থ ক্লোরোফিল আলোক শক্তিকে এটিপি এবং NADPH+ নামক রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে এবং ওই রাসায়নিক শক্তিকে কাজে লাগিয়ে কার্বন ডাইঅক্সাইড বিজারণের মাধ্যমে কার্বোহাইড্রেট শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে এবং উপজাত হিসেবে অক্সিজেন নির্গত করে, তাকে সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস বলে। ফটোসিনথেসিস সম্পর্কে আমরা গত ক্লাসে আলোচনা করেছি এবং সেই আলোচনার ভিত্তিতে আজকে আমাদের নেক্সট পড়াটাতে আমরা যাব। আজকের ক্লাসটা শেষে আমি কি জানতে পারবো দেখো। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবো। আলোক নিরপেক্ষ, মূলত আজকে আমাদের পড়া হবে আলোক নিরপেক্ষ অধ্যায় সম্পর্কে জানতে পারবো। এই আলোক নিরপেক্ষ অধ্যায় আছে ক্যালভিন সাইকেল অর্থাৎ C3 সাইকেল সম্পর্কে জানতে পারবে, হ্যাচো-স্ল্যাক সাইকেল অর্থাৎ C4 সাইকেল সম্পর্কে জানতে পারবে। ক্যালভিন সাইকেল এবং হ্যাচো-স্ল্যাক সাইকেল এর মধ্যে পার্থক্য সম্পর্কে আমরা আজকে জানতে পারবো। তার আগে আমরা একটু দেখে নেই ফটোসিনথেসিস প্রসেস। ফটোসিনথেসিস প্রসেসটা আমরা দুটি পর্যায়ে বিভক্ত। দুটি পর্যায়ে ফটোসিনথেসিস, আলোক পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক পর্যায়ে অবশ্যই আলোর প্রয়োজন হচ্ছে। আলোর পর্যায়ে ক্লোরোপ্লাস্টের গ্রানাম চক্রের থাইলাকয়েডের মেমব্রেনে সংগঠিত হয়। প্রকৃতি থেকে পানি গ্রহণ করে, এই পানি গ্রহণ করে সে অক্সিজেন উৎপন্ন করে এবং কি উৎপন্ন করে NADPH আর ATP উৎপন্ন করে। সেই NADPH আর ATP গিয়ে আলোক নিরপেক্ষ পর্যায়ে কাজে লাগে, তখন ক্যালভিন সাইকেলটা সম্পূর্ণ কার্যক্রম চলতে পারে। মূলত আলোক নিরপেক্ষ অধ্যায় মানে আলোর প্রত্যক্ষ প্রয়োজন না হলেও পরোক্ষভাবে আলোর প্রয়োজন হচ্ছে। এখানে প্রকৃতি থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে ক্যালভিন চক্র কার্যক্রম চলে এবং এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে সুগার অর্থাৎ কার্বোহাইড্রেট উৎপন্ন করা। কার্বোহাইড্রেট উৎপন্ন করা তিনটি গতিপথ এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে। তিনটি গতিপথ আবিষ্কৃত হয়েছে। সেই গতিপথগুলো C3 চক্র, C4 চক্র আর CAM চক্র। C3 চক্র যে সকল উদ্ভিদের মধ্যে দেখা যায় তেমন উদ্ভিদ আম, জাম, ধান, প্রায় অধিকাংশ উদ্ভিদেই কিন্তু C3 চক্র দেখা যায়। আর C4 চক্র দেখা যায় ইক্কু, মুথা ঘাস, ভুট্টা প্রভৃতি উদ্ভিদে। আর ক্যাম অর্থাৎ ক্র্যাসুলেসিয়ান
অ্যাসিড মেটাবলিজম অর্থাৎ পাথরকুচি জাতীয় ক্র্যাসুলিসি গোত্র জাতীয় উদ্ভিদে আমার ক্যাম্প চক্রটা সম্পন্ন হয়, সেটা হচ্ছে পাথরকুচি গোত্র। পাথরকুচি গোত্রতে এই গ্লুকোজ উৎপন্নের চক্রটি সম্পন্ন হয়। এখন আমরা একটু দেখে নেই এটা কিভাবে সম্পন্ন হয়। এই ফিগারটা দেখলে আমরা আলোর ব্যবহার হচ্ছে, থাইলাকয়েড ব্যবহার হচ্ছে, অক্সিজেন নির্গত হচ্ছে, পানির ব্যবহৃত হচ্ছে, এখান থেকে NADPর মাধ্যমে ক্যালভিন চক্র সম্পন্ন হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড লাগছে, আর অবশেষে গ্লুকোজ উৎপন্ন হচ্ছে। একটা জিফ ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারলে। এখন আসো C3 প্লান্ট এবং C4 প্লান্টের পাতার প্রস্থচ্ছেদে কী ধরনের পার্থক্য দেখা যায় আমরা একটু জেনে নেই। C3 প্লান্টের মধ্যে এখানে দেখো স্টোমা হচ্ছে পত্ররন্ধ্র, এই পোর্শনটা হচ্ছে কি ভাস্কুলার টিস্যু অর্থাৎ জাইলেম এবং ফ্লোয়েমের চারপাশে অরীয়ভাবে যে কোষগুলো দেখতে পাচ্ছ সেই কোষগুলোর নাম হচ্ছে কি বান্ডলসিথ সেলের বাইরে তোমরা দেখতে পাচ্ছ ম্যাসোফিল সেল আবার দুইভাবে সজ্জিত। দেখো এখানে কোনো ফাঁকা অংশ নেই, এটাকে আমরা প্যালিসেড প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত এই ম্যাসোফিল টিস্যু। আর এই টিস্যুটা তোমরা দেখতে পাচ্ছ এখানে বায়ুগহ্বর বা বাতাস অংশ আছে, বায়ু আকাশ আছে, এই অংশটাকে আমরা বলছি স্পঞ্জি প্যারেনকাইমা। দুটো মিলেই কিন্তু ম্যাসোফিল সেল। এখানে কোনো স্পেশাল স্ট্রাকচার দেখা যাচ্ছে না, কিন্তু C4 প্লান্ট যখন আমরা দেখতে পাচ্ছি, C4 প্লান্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি স্টোমা পত্ররন্ধ্র, দেন হচ্ছে কি ভাস্কুলার টিস্যু অর্থাৎ জাইলেম ফ্লোয়েমের বাহিরে আছে এক স্তর বিশিষ্ট অরীয়ভাবে সজ্জিত কি আছে বান্ডলসিথ সেল। এই বান্ডলসিথ সেলে যে ক্লোরোপ্লাস্টগুলো থাকে সেগুলো কিন্তু আকৃতিতে নর্মালের চেয়ে একটু বড়, যেমন এখানে অনেকগুলো ক্লোরোপ্লাস্ট থাকে, সেই ক্লোরোপ্লাস্টগুলো আকৃতিতে বড়, হ্যাঁ, আর এখানে কোনো গ্রানা থাকে না, হ্যাঁ, আকৃতিতে বড়। আর যেটা দেখতে পাচ্ছ ম্যাসোফিল সেল, এই যে চারপাশে সজ্জিত অবস্থায় আছে, এই ম্যাসোফিল সেলগুলোতে যে ক্লোরোপ্লাস্টগুলো থাকে সেই ক্লোরোপ্লাস্টগুলো কিন্তু আকৃতিতে ছোট, আর সেখানে গ্রানা থাকে আকৃতিতে ছোট, এরকম করে সজ্জিত থাকে। তাহলে দুই ধরনের ক্লোরোপ্লাস্ট আমরা দেখতে পাচ্ছি কোথায় C4 প্লান্টে। এটি একটি বিশেষ গঠন। তাহলে C4 চক্রের এই যে বিশেষ গঠন এটাকে আমরা বলছি ক্রাঞ্চ অ্যানাটমি। ব্যাপারটা কি যে C4 উদ্ভিদের উচ্চ তাপমাত্রায় সহে নেওয়ার জন্য যে পাতার বিশেষ অন্তর্গঠন দেখা যায় সেটিকে আমরা বলছি ক্রাঞ্চ অ্যানাটমি। ঠিক আছে, তাহলে এই স্ট্রাকচারটা কি করে অল্প কার্বন ডাইঅক্সাইডে তোমার চক্রটা চালিয়ে নিয়ে যেতে সাহায্য করে এই বিশেষ গঠনটি। তাহলে ক্রাঞ্চ অ্যানাটমি সম্পর্কে জানতে পারলে। তাহলে নেক্সটে চলে যায় যে কোথায় কিভাবে আমার সার্কেলগুলো চলে। যেমন C3 প্লান্টে দেখো, C3 প্লান্টে কার্বন ডাইঅক্সাইড সরাসরি ম্যাসোফিল টিস্যুতে প্রবেশ করে অ্যান্ড দেন সেখানে ক্যালভিন চক্র সম্পন্ন করে গ্লুকোজ উৎপন্ন করে। C4 প্লান্টে কার্বন ডাইঅক্সাইড প্রথম ম্যাসোফিল কোষে প্রবেশ করে C4 চক্র সম্পন্ন করে। C4 চক্র থেকে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় সেই কার্বন ডাইঅক্সাইড ক্যালভিন চক্রে কাজে লাগিয়ে হচ্ছে কি গ্লুকোজ উৎপন্ন করে। আর ক্যাম্প প্লান্টের মধ্যে দেখতে পাচ্ছ কার্বন ডাইঅক্সাইড রাতের বেলায় C4 চক্র সম্পন্ন করে। C4 চক্র থেকে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় সেই কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে দিনের বেলায় ক্যালভিন চক্র সম্পন্ন করে ম্যাসোফিল টিস্যুতে অ্যান্ড দেন গ্লুকোজ উৎপন্ন করে। সব গতিপথেরই উদ্দেশ্য হচ্ছে গ্লুকোজ অর্থাৎ কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য উৎপন্ন করা। এখন আসো আমরা ক্যালভিন চক্র সম্পর্কে জেনে নেই। ক্যালভিন চক্র হচ্ছে কি তেজস্ক্রিয় কার্বন ব্যবহার করে ট্রেসার পদ্ধতিতে ক্লোরেনা নামক এককোষী শৈবালে যে কার্বন বিজারণের চক্রাকার গতিপথ পাওয়া গেছে তাকে ক্যালভিন চক্র বলে।
ক্যালভিন চক্র আবিষ্কারের কারণে 1961 সালে ক্যালভিন কিন্তু নোবেল পুরস্কারে ভূষিত হন। তাহলে এই ক্যালভিন চক্র আমরা C3 কেন বলি? কারণ C3 প্লান্ট বলি, এর প্রথম স্থায়ী পদার্থটি হচ্ছে কি 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, যা কিনা 3 কার্বন বিশিষ্ট স্থায়ী পদার্থ। দ্যাটস ওয়াই এটার নাম C3 চক্র আমরা বলতে পারি। এখন তোমরা দেখতে পাচ্ছ একটা ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায় কিন্তু ক্যালভিন চক্র সম্পন্ন হয়। এই স্ট্রোমায় ক্যালভিন চক্র যখন সম্পন্ন হয় সেটাকে আমরা জুম করে বড় করে দেখাচ্ছি। এই ক্যালভিন চক্র 3টি স্টেজে বিভক্ত, 3টে স্টেজ। ফার্স্ট স্টেজ হচ্ছে কার্বন ফিক্সেশন, অর্থাৎ কার্বন যুক্ত হয় এখানে, এই পর্যায়টায় আমার কার্বন যুক্ত হবে। দেন সেকেন্ড স্টেজ হচ্ছে রিডাকশন অফ 3PGA, অর্থাৎ 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, সেটা কি হবে গ্লিসারালডিহাইড 3-ফসফেটে উৎপন্ন করবে। 3-ফসফেট কিভাবে উৎপন্ন করবে? এখানে হাইড্রোজেন যুক্ত হবে এবং ফসফেট যুক্ত হবে, ফসফোরাইলেশনও বলা হয়। তাহলে ফসফেট যুক্ত হবে এবং হাইড্রোজেন যুক্ত হবে এই স্টেজে। দেন স্টেজ 3, এখানে হচ্ছে রিজেনারেশন অফ RUBP, RU মানে রাইবোলোজ বিসফসফেট, পুনরুৎপাদন হবে। এটা ব্যবহার হওয়ার পরে পুনরায় উৎপাদিত হবে, না হলে এই চক্রটা চলতে পারবে না। এখন হচ্ছে কি আমার বিক্রিয়াটা এই জায়গাটা থেকে শুরু হবে। দেখো এখানে কার্বন আছে কয়টি? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, অর্থাৎ রাইবোলোজ একটি 5 কার্বন বিশিষ্ট যৌগ, যার কিনা 5C, অর্থাৎ 5 কার্বন বিশিষ্ট যৌগ। এই যৌগের 1 নাম্বার কার্বনে একটি ফসফেট আছে এবং 5 নাম্বার কার্বনে একটি ফসফেট যুক্ত আছে। কয়টি ফসফেট আছে? 2টি। তাই আমরা এর নাম বলছি রাইবোলোজ 1,5-বিসফসফেট। ঠিক আছে, এটি 5 কার্বন বিশিষ্ট এবং প্রকৃতিতে আছে তোমার দেখো কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড কি? 1 কার্বন বিশিষ্ট যৌগ। 1 কার্বন বিশিষ্ট যৌগ কি হবে? 5 কার্বন বিশিষ্ট যৌগের সাথে যুক্ত হয়ে 6 কার্বন বিশিষ্ট একটি অস্থায়ী যৌগ গঠন করবে, যার নাম হচ্ছে কি অস্থায়ী কিটো অ্যাসিড। শর্ট লিভড ইন্টারমিডিয়েট একটা হচ্ছে কি অল্প সময়ের জন্য একটা যৌগ উৎপন্ন হবে, এটা কিটো মূলক থাকে দেখে এটা কিটো অ্যাসিড জাতীয় পদার্থ। এই ক্ষেত্রে আমার একটি এনজাইম ক্রিয়াশীল হয়। এই এনজাইমটির নাম হচ্ছে রুবিস্কো, অর্থাৎ হচ্ছে কি রাইবোলোজ বিসফসফেট কার্বক্সিলেজ। হ্যাঁ, এটার এই অন্য নাম হচ্ছে এটি অক্সিজিনেস, এটার অন্য নাম। এইটি খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? দেখো এই কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কি প্রকৃতির একটা অংশ, আর এই রাইবোলোজ হচ্ছে কি জীবদেহের একটি অংশ। জীবদেহের সাথে প্রকৃতির যে রাসায়নিক বন্ধন করছে সেই বন্ধনটি করছে মূলত রুবিস্কো এনজাইম। এজন্য এটি খুবই গুরুত্বপূর্ণ এনজাইম। এই এনজাইম প্রতি বছর 100 বিলিয়ন কার্বন ডাইঅক্সাইডকে কার্বোহাইড্রেটে পরিণত করছে। তাছাড়া পাতা যে প্রোটিন আছে তার 50 ভাগ বা তারও অধিক পরিমাণ প্রোটিনের অধিক পরিমাণ হচ্ছে রুবিস্কো এনজাইম থাকে। যাই হোক, রুবিস্কো এনজাইম সম্পর্কে জানলে এখন 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিডটি সাথে সাথে ভেঙে গিয়ে 3 কার্বন বিশিষ্ট 2টি যৌগ গঠন করে, তার নাম হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এখানে এটি হবে কি, এটি ছিল 6 কার্বন বিশিষ্ট আর এটি হবে 3 কার্বন বিশিষ্ট 2টি। ঠিক আছে, 2টি এখানে আমার যৌগ উৎপন্ন হচ্ছে। এরা এখানে তোমার ফসফেট যুক্ত হয়ে এই যে এটিপি থেকে হচ্ছে কি উৎপন্ন হবে, এটি ফসফেট যুক্ত হয়ে এটা হয়ে যাবে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। কয় অণু? 12 অণু উৎপন্ন হচ্ছে। এই 12 অণু থেকে এই যে আসলো ফসফোগ্লিসারিক অ্যাসিড 3-ফসফেটটা কি হবে? 12 অণু থেকে 2 অণু গিয়ে এখানে যাবে হচ্ছে কি এটা হচ্ছে গ্লিসারালডিহাইড 3-ফসফেটে পরিণত হবে। গ্লিসারালডিহাইড 3-ফসফেটে পরিণত হবে এবং 2 অণু পরিমাণ এই দিকে চলে আসবে। এটা এর কাজ হবে এই 2 অণু পরিমাণ হচ্ছে কি
গ্লিসারালডিহাইড ব্যবহার হয়ে এদিক দিয়ে গ্লুকোজ উৎপন্ন হবে, সেই বিক্রিয়াগুলো আমরা দেখাবো। তার আগে এখানে 10 অণু পরিমাণ গ্লিসারালডিহাইড 3 ফসফেট গিয়ে আবার এটা কি ব্যবহৃত হবে, কি হবে ব্যবহৃত হয়ে রাইবোলোজ 1,5-বিসফসফেটের পুনরুৎপাদন করবে। ঠিক আছে, এইটা 10 অণু পরিমাণ এখানে চলে যাবে। আর এইখানে যে দেখতে পাচ্ছ 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটি হচ্ছে কি প্রথম স্থায়ী পদার্থ, দেন এই চক্রটার নাম C3 চক্র। প্রথম স্থায়ী পদার্থ 3 কার্বন বিশিষ্ট। এইখানে এই যে গ্লিসারালডিহাইড 3 ফসফেটের একটি আইসোমার আছে DH, হ্যাঁ, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট। এটি হচ্ছে কি আইসোমারেজ এনজাইমের ক্রিয়াশীলতায় এটি উৎপন্ন হবে। তারপর এই দুইটি যৌগ মিলে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট উৎপন্ন করবে। 1,6-বিসফসফেট উৎপন্ন করবে। এটা থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট উৎপন্ন হবে। দেন ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ 6 ফসফেট উৎপন্ন হবে, দেন গিয়ে গ্লুকোজ উৎপন্ন হবে। এখানে অনেকগুলো বিক্রিয়া আছে, সেগুলো হচ্ছে কি সবশেষে গিয়ে গ্লুকোজ উৎপন্ন হবে। এখন তোমরা দেখতে পাচ্ছ এই গ্লুকোজের কার্বন সংখ্যা 6, কিন্তু এখানে কার্বন ডাইঅক্সাইডের কার্বন সংখ্যা 1। তাহলে কার্বন ডাইঅক্সাইড 6 বার ব্যবহৃত হলে 1 অণু গ্লুকোজ উৎপন্ন হতে পারবে। অর্থাৎ 1 অণু গ্লুকোজ উৎপন্ন হওয়ার জন্য কার্বন ডাইঅক্সাইড 6 বার এই চক্রটা সম্পন্ন করবে। আর এই ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট আবার ওর সাথে গিয়ে যুক্ত হয়ে রাইবোলোজ পুনরুৎপাদনে সহায়তা করবে। এখানেও আরও কয়েকটি বিক্রিয়া আছে, সেগুলো না দেখাচ্ছি না তোমাদের লেভেল অনুযায়ী। যাই হোক, এখন আশা করছি তোমরা এই চক্রটা বুঝতে পারছো। এখন আমরা চলে যাব বিক্রিয়াগুলো আমরা কিভাবে দেখাতে পারি। আচ্ছা, এই চক্রটি তোমার কিভাবে হয় দেখো, পর্যায়ক্রমে কন্টিনিউয়াসলি হতে থাকে, এভাবে চেঞ্জ হতে থাকে। 3 কার্বন থেকে 5 কার্বন বিশিষ্ট, দেন হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, 6 কার্বন বিশিষ্ট, এভাবে চক্রাকারে হতেই থাকে কন্টিনিউয়াসলি। এই জিনিসটা বোঝার জন্যই আসলে এই জিফটা অ্যাড করা। আসো এখন আমরা যে C3 চক্রের বিক্রিয়াগুলো জেনে নেই। রাইবোলোজ বিসফসফেট কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত হয়ে রুবিস্কো এনজাইমের ক্রিয়াশীলতায় একটি অস্থায়ী কিটো অ্যাসিড উৎপন্ন করে। এটি হচ্ছে 6 কার্বন বিশিষ্ট। এটি সাথে সাথে ভেঙে গিয়ে 2 কার্বন বিশিষ্ট 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করে। এই 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড ট্রায়োস ডিকার্বক্সিলেজ ও হচ্ছে ফসফোগ্লিসারোকাইনেজ এনজাইমের মাধ্যমে 3 ফসফোগ্লিসারালডিহাইডে পরিণত হয়। 3 ফসফোগ্লিসারালডিহাইড হচ্ছে কি তার আইসোমারেজ এনজাইমের ক্রিয়াশীলতায় ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট উৎপন্ন করে। 3 ফসফোগ্লিসারালডিহাইড, এই যে 3 ফসফোগ্লিসারালডিহাইড আর ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট মিলে হচ্ছে কি অ্যালডোলেজ এনজাইমের ক্রিয়াশীলতায় ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট উৎপন্ন করবে। ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট ফ্রুক্টোজ 6 ফসফেট এবং অজৈব ফসফেট উৎপন্ন করবে এনজাইমের ক্রিয়াশীলতায়। ফ্রুক্টোজ 6 ফসফেট দেন হচ্ছে কি আইসোমারেজ এনজাইমের ক্রিয়াশীলতায় ফসফোগ্লুকো আইসোমারেজ এনজাইমের ক্রিয়াশীলতায় গ্লুকোজ 6 ফসফেট উৎপন্ন করবে। গ্লুকোজ 6 ফসফেট হচ্ছে কি এনজাইমের ক্রিয়াশীলতায় গ্লুকোজ উৎপন্ন করবে। এখন আসলে গ্লুকোজ উৎপন্ন হয় এতটুকু পর্যন্ত। এই গ্লুকোজ তারপর হচ্ছে কি আবার এই 3 ফসফোগ্লিসারালডিহাইড এবং এই ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট মিলে রাইবোলোজ 5 ফসফেট উৎপন্ন করবে, যেটা কিনা রাইবোলোজ 1,5-বিসফসফেট পুনরুৎপাদনের পূর্বের বিক্রিয়াটি। রাইবোলোজ 5 ফসফেট হচ্ছে কি এটিপির সাথে বিক্রিয়া করে টিপি থেকে হচ্ছে কি ফসফেট গ্রহণ করে রাইবোলোজ বিসফসফেট 1,5-বিসফসফেট পরিণত হবে এবং এটিপি তৈরি করবে। এই কয়টি বিক্রিয়ার মাধ্যমে আমরা C3 চক্রটা
প্রকাশ করতে পারি খুব সহজেই। এখন চলে আসো আমরা C4 চক্র সম্পর্কে জানবো। C4 চক্রের অন্য নাম হচ্ছে হ্যাচো-স্ল্যাক সাইকেল। এখন হ্যাচো-স্ল্যাক সাইকেল তোমরা জানো মেসোফিল টিস্যুতে সংগঠিত হয় এবং বান্ডল সেলেও সংগঠিত হয়। প্রথম অবস্থায় কি হবে, এখান থেকে আমি শুরু করব। দেখো প্রকৃতি থেকে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করছে কোথায়, মেসোফিল সেলে কার্বন ডাইঅক্সাইড। হ্যাঁ, এটা হচ্ছে কি কার্বনিক অ্যানহাইড্রেজ নামক এনজাইমের ক্রিয়াশীলতায় কার্বন ডাইঅক্সাইড বাইকার্বনেটে পরিণত হবে। আর তাছাড়া কোষে আগে থেকে অবস্থিত ফসফোইনল পাইরুভিক অ্যাসিড কি করবে, মিশে হচ্ছে কি এটা ফসফোইনল পাইরুভিক কার্বক্সিলেজ এনজাইমের ক্রিয়াশীলতায় অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করবে। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে কি 4 কার্বন বিশিষ্ট প্রথম স্থায়ী যৌগ, 4 কার্বন বিশিষ্ট প্রথম স্থায়ী যৌগ। দ্যাটস ওয়াই এই সাইকেলটির নাম C4 সাইকেল। ঠিক আছে, C4 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিড ম্যালিক ডিহাইড্রোজিনেজ এনজাইমের ক্রিয়াশীলতায় ম্যালিক অ্যাসিডে পরিণত হবে। এই ম্যালিক অ্যাসিডটা তারপর আর মেসোফিল সেলে থাকবে না, সে করবে প্লাজমাডেজমাটার ভেতর দিয়ে হচ্ছে কি বান্ডল সিট সেলে প্রবেশ করবে। বান্ডল সিটে ম্যালিক অ্যাসিডটা প্রবেশ করে NADP ম্যালিক এনজাইমের ক্রিয়াশীলতায় কি উৎপন্ন করবে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে, আর অপরদিকে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করবে। পাইরুভিক অ্যাসিড হচ্ছে কি এই প্লাজমাডেজমাটার মাঝখান দিয়ে আবার মেসোফিল টিস্যুতে চলে আসবে। পাইরুভিক অ্যাসিড এখানে এসে PPDকে অর্থাৎ হচ্ছে কি একটি এনজাইমের ক্রিয়াশীলতায় আবার ফসফোইনল পাইরুভিক অ্যাসিডে পরিণত হবে। এইভাবে চক্রাকারে হচ্ছে কি হ্যাচো-স্ল্যাক চক্র চলতে থাকে। ভুট্টা, ইকু এই ধরনের গাছে এই চক্রটি দেখা যায়। তাহলে এখানে কি হচ্ছে, এখানে প্রথমে C4 চক্র সম্পন্ন হচ্ছে। C4 চক্র সম্পন্ন হওয়ার ফলে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, সে কার্বন ডাইঅক্সাইডটা গিয়ে যাচ্ছে হচ্ছে কি C3 সাইকেল ব্যবহার করছে, চক্রটা ব্যবহার করছে। এক্ষেত্রে কি হয়, এর বেশি কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন হয় না, যে কার্বন ডাইঅক্সাইডটা বেশি হয়ে যায় সেটা C3 চক্রকে দিয়ে দিচ্ছে। এই যে সমন্বয়ের মাধ্যমে এই যে ক্রিয়াটি সম্পন্ন হচ্ছে C3-র উপর নির্ভরশীল, C4-এর উপর C3 চক্র নির্ভরশীল। দ্যাটস ওয়াই এটাকে কোঅপারেটিভ চক্র বলা হয়। এটার অপর নাম হচ্ছে কি ডাইকার্বক্সিলিক সাইকেল। ঠিক আছে, এর একাধিক নাম তোমরা পেলে। এখন যে বিক্রিয়াগুলো এখানে দেখানো হলো সেগুলো আমি বিক্রিয়া আকারে তোমাদেরকে রিঅ্যাকশনগুলো দেখাচ্ছি। দেখো, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড প্লাস কার্বন ডাইঅক্সাইড এবং পানির সমন্বয়ে অক্সালো অ্যাসিড এবং হচ্ছে কি উপজাত দ্রব্য হিসেবে PA উৎপন্ন করছে। দেন অক্সালো অ্যাসিটিক অ্যাসিড NADPH+ এর সাথে বিক্রিয়া করে হচ্ছে কি ম্যালিক অ্যাসিড উৎপন্ন করছে এবং NADP মুক্ত হচ্ছে। ম্যালিক অ্যাসিড NADPH এর সাথে এনজাইমের ক্রিয়াশীলতায় হচ্ছে কি পাইরুভিক অ্যাসিড প্লাস কার্বন ডাইঅক্সাইড, এই যে কার্বন ডাইঅক্সাইড এবং NADPH+ উৎপন্ন করছে। এই কার্বন ডাইঅক্সাইডটা চলে যাচ্ছে C3 চক্র সম্পন্ন করার জন্য। দেন পাইরুভিক অ্যাসিড আবার ATP আর হচ্ছে কি এনজাইমের ক্রিয়াশীলতায় আবার পুনরায় ফসফোইনল পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করছে এবং ATP উৎপন্ন করছে। এটি একটি চক্র আকারে চলছে, এজন্য এই চক্রের নাম হচ্ছে কি C4 চক্র। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আসো আমরা C4 চক্র আর C3 চক্রের সাথে কম্পেয়ার করি। C4 চক্রের মানেই হচ্ছে বেশি বেশি, C3 যে 4 অবশ্যই বেশি, এভাবে আমরা একটু মনে রাখতে পারি। যেমন C4 চক্রের সালোক সংশ্লেষণের হার বেশি হবে, উৎপাদন ক্ষমতা অর্থাৎ শর্করা বেশি হবে। তারপর হচ্ছে 2 ধরনের কোষ তোমরা অবশ্যই দেখেছো, মেসোফিল কোষে এক ধরনের ক্লোরোপ্লাস্ট থাকে, বান্ডল সিটে অন্য ধরনের ক্লোরোপ্লাস্ট থাকে। 2 ধরনের কোষ থাকে, 2 ধরনের ক্লোরোপ্লাস্ট হচ্ছে কি আমার দেখা যায়, যেটাকে আমরা ক্যান্চ অ্যানাটমি বলছি। আচ্ছা, উচ্চ তাপমাত্রা হচ্ছে কি তোমার 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। অধিক আলোর প্রয়োজন হয়। তাছাড়া হচ্ছে কি সব কিছুই বেশি বেশি হয়,
মানে একটু মনে রাখা যায় শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড কম ঘনত্বে চলতে পারে। যেমন ধরো এত 0.10 ppm অর্থাৎ পার্টস পার মিলিয়নে এতটুকু কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব থাকলেই সে এই চক্রটা চালিয়ে নিয়ে যেতে পারে। আশা করি C3 আর C4 এর সাথে পার্থক্যও তোমরা করতে পারবে ও সম্পর্কে জানলে। এখন আমরা চলো বাড়ির কাজে চলে যাই। ইক্কু, ভুট্টা, মুথা গাছ আর আম, কাঁঠাল, ধান কয়েকটি উদ্ভিদের নাম দেওয়া আছে। দেখো রুবিস্কো এনজাইম কি, ইনশাল্লাহ পারবে তোমরা। তারপর ক্যান্সার অ্যানাটমি বলতে কি বুঝো আমরা আলোচনা করেছি। তারপর এ উদ্ভিদসমূহ যে প্রক্রিয়া, এই উদ্ভিদ হচ্ছে ইক্কু, ভুট্টা, মুথা ঘাস। এটা হচ্ছে কি তোমার এগুলো দেখো, এগুলোতে কি ধরনের চক্র চলে নিশ্চয়ই বুঝতে পারছো, C4 চক্র। আর এই আম, কাঁঠাল, ধানে C3 চক্র দেখা যায়। এখন তাহলে এই উদ্ভিদ সমূহে যে প্রক্রিয়ার খাদ্য তৈরি হয় তার রেখাচিত্র মধ্যে দেখাও। তাহলে আমরা কোন চক্র দেখাবো? অবভিয়াসলি C4 চক্র রেখাচিত্রের মাধ্যমে দেখাবো। যত কিছু পড়েছি তোমাদের যা কঠিন লেগেছে এখন কিন্তু তোমরা খুব সহজে রেখাচিত্রের মাধ্যমে দেখাতে পারবে। এটা খুবই সিম্পল। তারপর হচ্ছে উদ্দীপকের এ এবং উদ্দীপক বি এর উদ্ভিদসমূহের খাদ্য তৈরির জন্য অর্থাৎ গ্লুকোজ তৈরি করার জন্য বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরির জন্য প্রক্রিয়ায় যে পার্থক্য দেখা যায় তা লিখবে। অর্থাৎ আমরা C3 চক্র এবং C4 চক্রের পার্থক্য লিখব। আশা করছি আমার লেকচার থেকে তোমরা এই পার্থক্য খুব সহজেই লিখতে পারবে। কি কেমন লাগলো? যাই হোক, বইয়ের সাহায্য নিয়ে আরও ভালো করে বুঝবে আশা করি। আজকের মতো এখানে, ঠিক আছে? থ্যাংক ইউ এভরিবডি, ভালো থেকো সবাই।